This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুণাল ঘোষ আক্রমণ করেছিলেন, এবার তিলোত্তমার বাবা মাকে নিশানা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। মেয়ের শোকে ওর এখতিয়ার বহির্ভূত বলা কিছু উচিত নয় এমনটা বলেছেন ফিরহাদ হাকিম। রাজনীতি করছেন এমনটাও বলেছেন। মুখ্যমন্ত্রী কারো দয়া কুর্সিতে বসেননি, বাংলার মানুষের সমর্থনে বসেছেন। ঠিক এভাবেই তিলোত্তমার বাবা মায়ের প্রতি মন্তব্য ফিরহাদ হাকিমের। একবার শোনাই কি বলেছেন তিনি। উনি কি দেখেন, আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক নয়। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন। এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেটা নষ্ট হয়ে যাবে। ফিরহাদ হাকিম যখন বলছেন এখতিয়ারের কথা, তখন কুণাল ঘোষ আবার বলছেন তিলোত্তমার বাবা মা রাজনৈতিকভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন। কি বলছেন কুণাল, সেটা শোনাবো আপনাদের। দেখুন, ওনারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন। তথ্য প্রমাণটা ঠিক ছিল বলেই তো মাননীয় বিচারক তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেছেন। ফলে এখন কিছু উদ্দেশ্য প্রণোদিত মহল, তারা ইচ্ছাকৃতভাবে বাবা মার শোককে বিভ্রান্ত করে বিপথে চালিয়ে তাদের কিছু নিজেদের উইশ লিস্ট, নিজেদের এজেন্ডা মতো বিবৃতি দিয়ে ইস্যুটাকে বিকৃত করতে চাইছেন। শুনলেন আপনারা কি বলেছেন কুণাল ঘোষ, তার আগে আপনাদের শোনালাম ফিরহাদ হাকিম কি বলেছেন। তাদের এই বক্তব্য শোনার পর তিলোত্তমার বাবা কি বলছেন, তার কি প্রতিক্রিয়া, এবার সেটা শোনাবো। এটা তো উনি প্রতি কথাই বলেন। এটা বললাম তো, এখতিয়ারটা যে কি জিনিস। আজকে প্রজাতন্ত্র দিবসে ওনার কাছে আমি শিখবো না, একটু প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা এবং শিক্ষা আছে আমার। এই কথাটা ওনার থেকে শিখবো না আমি। এবং উনি আমার বিরুদ্ধে যখন মন্তব্য করবেন, আশা করি শিয়ালদা, আমি যে কথাটা বলছি বারবার করে, শিয়ালদা কোর্ট যে রায় দিয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে এবং যে রায়ের কপিগুলো দিয়েছে 172 পাতা, সেটা উনি একটু ভালো করে দেখে নিয়ে তারপরে আমার বিরুদ্ধে যে কোনো মন্তব্য করবেন, তাহলে আমারও ভালো লাগবে। এবং আমি যদি কোনো ভুল বলে থাকি বলবেন, আমি অবশ্যই স্বীকার করে নেব। এবং কালকে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছি, ওই রায়ের কপির ওপর বেস করে কোনো ভুল করিনি আমি। এখনও বলছি, ওই যে রায় মুখ্যমন্ত্রী পড়ে, তার ওই পদে থাকার অধিকার নেই। তিলোত্তমার বাবা যে রায়ের কথা বললেন আপনারা শুনছিলেন, যে রায় মানে সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকারের হাইকোর্টে যাওয়ার কথা আপনারা জানেন। এই বিষয়ে মানে হাইকোর্টে যাওয়া রাজ্য সরকারের এবং সেই তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিলোত্তমার বাবা মা। কি বলেছেন এবার সেটা শোনাবো। মামলাটা তো হাইকোর্টের বিচারপতি তো বলে দিয়েছেন যে ভিকটিমের পরিবার ছাড়া আমি মামলা শুনতে পারবো না। এটা এই সমস্ত ব্যাপারে ওনাদের খামখেয়ালি, ওনাদের এত সক্রিয়তাই বা কেন? মানে বিচারের রায়ের কপি ঠিক মতন আমরা পড়তেই পারলাম না, আর ওনারা হাইকোর্টে আবার নতুন করে মামলা করে দিলেন। আমাদের তো 1 মাস টাইম ছিল সঞ্জয়ের বিরুদ্ধে কিছু করার। কি গেম খেলছেন উনি সেটা জানেন। উনি তো সবসময় খেলেন, কি গেম খেলা হয়, উনি সবসময় খেলা হওয়া নিয়ে তো ব্যস্ত থাকেন। এই ধরনের কিছু একটা চিন্তাভাবনা করছেন, খেলা করছেন। তিলোত্তমার ঘটনায় একটার পর একটা বক্তব্য মন্তব্য বলা ভালো, সেগুলো আসছে। কিছুক্ষণ আগে আপনাদের যেরকম শোনালাম ফিরহাদ হাকিম কি বলছেন, কুণাল ঘোষ কি বলছেন, ফিরহাদ হাকিমকে কি বলছেন দিলীপ ঘোষ, এবার শোনাবো। আগে নিজের এখতিয়ার বুঝুন, প্রকৃত সত্য সামনে আনুন, ঠিক এভাবেই ফিরহাদকে পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ। তার মুখ থেকে শুনুন কি বলছেন তিনি। আমি বলছি ববি হাকিমের নিজের এখতিয়ারটা বোঝা উচিত। যার একজন ডাক্তারি পাস করা মেয়ে, যুবতী মেয়েকে গণধর্ষণ করে হত্যা করা হয়, আর সেটা যখন চাপা দেওয়ার চেষ্টা করে যে সরকারের, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এবং সাফাই গাওয়ার অধিকার নেই। তার বাবা মার মনের থেকে যতক্ষণ না দুঃখ কষ্ট যাচ্ছে বা সন্দেহ দূর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকারের চেষ্টা করা উচিত, যতদূর যাওয়ার দরকার যাওয়া উচিত।
নিজেদের অপরাধীদের না বাঁচিয়ে সমাজের সামনে পরিষ্কার করে বলা উচিত। নাটক নয়, কোর্টে গিয়ে আপিল করা নয়, এখনও তথ্য সমৃদ্ধ সমস্ত তথ্য সামনে কোর্টে আনুন, কারণ এখনও কেস বেঁচে আছে। আপনারা যে তথ্য গোপন করেছেন, যাদেরকে আড়াল করছেন, তাদেরকে এক্সপোজ করুন। কিন্তু বর্ষিয়ান কংগ্রেস নেতা, অভিজ্ঞ রাজনীতিবিদ বলতেই হয়, অধীর রঞ্জন চৌধুরী, তিনি আবার মনে করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ফিরহাদ হাকিম এইসব মন্তব্য করছেন না, বলে তিনি বলছেন যে করার সাহস পাচ্ছেন। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। এগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ফিরহাদ হাকিম এই ভয় দেখানোর হিম্মত পাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী আপনি এগুলো করবেন না, এটুকু বলতে চাই। তিলোত্তমা, তার পরিবার, তাদের সকলের সঙ্গে আমরা আছি। আর এই একটা আপনার দলের এই মেয়র, এই চেয়ারে কখনো ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিরা বসেছিল, সেই সময় ফিরহাদ হাকিমের মতন এক ব্যক্তি আপনার সহযোগিতায়, আপনার প্রশ্রয় সে তাদেরকে অপমান করছে, এটা আমাদের সকলের লজ্জার। শুনলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন। কিন্তু এই তিলোত্তমাকে নিয়ে আন্দোলন, সেখানে যাদের যে সমস্ত আন্দোলনকারীদের মুখ সামনে আসে, তাদের অন্যতম জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ, তিনি আবার বলছেন যে তিলোত্তমার পরিবারকে আক্রমণ না করে ওদের কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। আসুন শুনি কিঞ্জল কি বলছেন। দেখুন, এইগুলো যিনি বলছেন বা যারা বলছেন, এটাতে তাদের রুচির পরিচয় পাওয়া যায়। যে মেয়ে ডিউটি করতে করতে এরকম একটা ঘটনা যার সাথে ঘটেছে, অন ডিউটিরত অবস্থায়, বাইরে নয়, হসপিটালের মধ্যে, তাহলে তার কষ্টটা খুব স্বাভাবিক। এবং তার যে মানসিক অবস্থা, সেই মানসিক অবস্থা বোঝার মতো অনুভূতি ওনাদের আছে বলে আমার মনে হয় না। কারণ এই কথাগুলো যা শুনছি, ওনারা যদি কিছু বলেন, আমার মনে হয় সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত, তাদের সাথে কথা বলা উচিত। সেটা না করে যদি তাদের বিরুদ্ধে এরকম কথা বলা হয়, সেটা খুবই কষ্টের এবং বেদনার। কিঞ্জলের কথা আপনাদের শোনাচ্ছিলাম। আশফাকুল্লাহ নাইয়ার পর এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের নজরে এই কিঞ্জল নন্দ। তিলোত্তমার জন্য বিচার চেয়ে আন্দোলন করেছি, স্বাস্থ্য দপ্তরে সাফাইয়ের দাবি করেছি, সেজন্যই এই ধরনের আক্রমণ। TV9 বাংলায় বিস্ফোরক কিঞ্জল নন্দ। যে সন্দীপ ঘোষ এবং তার ছত্রছায়ায় বেড়ে ওঠা পড়ুয়াদের বিরুদ্ধে এত অভিযোগ, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন, পাল্টা প্রশ্ন তুলেছেন কিঞ্জল। আমরা যে আন্দোলন করেছি, যে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছি এবং স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠিত করার জন্য, সাফাই করার জন্য যে দাবিগুলো রেখেছিলাম এবং যে বিষয়ে আন্দোলন করেছি, সেগুলোতে আমরা খুব আশাই করেছিলাম, এটা আমাদের প্রত্যাশাই ছিল যে এই ধরনের আক্রমণ খুব স্বাভাবিক। আসফাকের ওপর হয়েছে, এখন আমার ওপর হচ্ছে, পরবর্তীকালে আরও কারোর ওপরও হবে। আমি নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি। আফটার ডিউটি আওয়ার্স আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি সেটাকে প্রচার করে আমার ডাক্তারি জায়গায় বাড়তি কোনো সুবিধে নেওয়া বা বলুন প্রাইভেট প্র্যাকটিস করা বা পেশেন্ট আনা, এই কোনো কিছু করিনি, কারণ আমি প্রাইভেট প্র্যাকটিস করিই না। আমি অভিনয় জগতে বহুকাল ধরে আছি, থিয়েটার করি অনেক আগে থেকে, ডাক্তারিতে চান্স পাওয়ার আগে থেকে থিয়েটার করি, সিনেমা করি এই আরজি করে আসার আগে থেকে। এখন বিষয়টা যেটা হচ্ছে যে কর্তৃপক্ষকে জানতে চেয়েছে, তারা নিশ্চয়ই জানাবেন। এটুকু আমি বলতে পারি, আমি নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি। যে সন্দীপ ঘোষ, যার নামে এত আর্থিক দুর্নীতির অভিযোগ, বা যিনি অধ্যক্ষ থাকাকালীন আরজিকর মেডিকেল কলেজে এইরকম একটি ভয়াবহ ঘটনা, অন ডিউটি অবস্থায় একজন ডাক্তারের সাথে এই ঘটনা ঘটে যাওয়ায় দায়িত্বটা কার? অধ্যক্ষ এবং পারতপক্ষে স্বাস্থ্য ব্যবস্থার। এই দায়টা তো সবাই এড়িয়ে গেছে। একটা সন্দীপ ঘোষ, যার নামে এরকম ভুরি ভুরি অভিযোগ, এবং তার যারা ছত্রছায়ায় বেড়ে উঠেছিলেন যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের বিরুদ্ধে, তাদের এগেনস্টে মেডিকেল কাউন্সিল কি করেছে, এবং যে দুজনের নামে আমাদের অভিযোগ স্বাস্থ্য দপ্তরকেও জানিয়েছি, তাদের এগেনস্ট, তাদেরও তো মেম্বার আবার মেডিকেল কাউন্সিলের, তাদের এগেনস্টে কি করেছে। শুনলেন কিঞ্জল কি বলছেন। মানে আশফাকুল্লাহ নাইয়ার পর রাজ্য মেডিকেল কাউন্সিলের নজরে কিঞ্জল নন্দ, যে কারণে আপনাদের বললাম সিনেমা এবং বিজ্ঞাপনে অভিনয়ের জন্য আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন কিঞ্জল নন্দ। আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানতে চেয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল, পিজিটি কিঞ্জল নন্দর হাজিরা 80% রয়েছে কিনা, পিজিটি হিসেবে সরকার থেকে কত স্টাইপেন্ড পান, এর আগে স্বতঃপ্রণোদিতভাবে তা জানতে চেয়ে চিঠি দেয় রাজ্য মেডিকেল কাউন্সিল।
খুব স্বাভাবিকভাবে এই বিষয়ে বিতর্কের জল অনেক দূর গড়িয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা, বিভিন্ন রাজনৈতিক দলের তারা কিভাবে দেখছেন, তারা কি বলছেন আপনাদের শোনাই পরপর। আরে জুনিয়র ডক্টরদের কমপ্লেন আমরা কেন বলবো? রাজনীতির বিষয় নয়। জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনকে জিজ্ঞেস করুন না, ওরা কমপ্লেন করেছে, ওদের বহু সদস্য কমপ্লেন করেছে যে দীর্ঘদিন ধরে যদি কেউ অন্য কাজ করে বেড়ায় তো তাহলে তার ঠিকঠাক থাকছে না, মানে ঠিক কাজে সময় দিচ্ছে কি না, বা সেটা মানে সেই সময় দেয়াতে অন্য কেউ কোনো সাহায্য করে দিচ্ছে কি না, সে নেই অথচ সে আছে, নেই অথচ আছে, পর্দায় আছে, হাসপাতালেও আছে, বিজ্ঞাপনের স্টিলে আছে, সেই সময় হাসপাতালে আছে, ছাত্রাগাছির বাড়ির বহুতলে আছে, সেই সময় আবার হসপিটালেও কাজ করছে, ধর্ণা মঞ্চে বিপ্লব করছে, সেই সময় হসপিটালেও আছে। তো এটা নিয়ে জুনিয়র ডাক্তারদের একাংশ কমপ্লেন করেছে, খোঁজ নিচ্ছে, তাতে লাপালাপির কি আছে? মুখ্যমন্ত্রী সে একটা স্বৈরাচারী শাসক, যেহেতু তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে তাদেরকে বদলা নিতে চাইছে। এটা একটা নিকৃষ্ট মানের প্রতিহিংসা রাজনীতি। এটা রাজ্য সরকারের একেবারে শুধু প্রতিহিংসা বলবো না, অসভ্যতা, একেবারে অসভ্যতার নিদর্শন। সে ওখান থেকে অভিনয়ে গেছে, তো এর জন্য তাকে খুঁজে বার করে কোন ফ্লসটা ধরা যায় সেটা চেষ্টা করছে। বেশ, এবার অন্য খবরে চোখ রাখি। বছর কাবার রাজ্য বাজেটে পেশ হলেও এখনো পর্যন্ত কিন্তু আলোর মুখ দেখেনি সমুদ্র সাথী প্রকল্প। ব্যান পিরিয়ড, আপনারা জানেন, সে ব্যান পিরিয়ডে এই প্রকল্পের সুবিধাই পেলেন না পূর্ব মেদিনীপুরের প্রায় 23,000 মৎস্যজীবী। আরটিআই করে সামনে এসেছে বেশ কিছু চমকে দেওয়ার মতো তথ্য। আর ক্ষুব্ধ মৎস্যজীবীরা তারা আগামীকাল বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন, তারা বিহিত চাইছেন, নতুবা বৃহত্তর আন্দোলনে যাবেন, এটাও বলছেন তারা। দেখুন একবার। মৎস্যজীবীদের জন্য যখন 2 মাস তারা সমুদ্রে যেতে পারেন না, তাদের ঘরে বসে থাকতে হয়, ওই 2 মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে 5,000 টাকা করে 2 মাস দেব। এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘোষণা কি শুধুই কথার কথা? জেলা মৎস্য দপ্তর সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের 22,379 জন মৎস্যজীবী সমুদ্র সাথীর পরিষেবা পাওয়ার জন্য আবেদন করেন। 20,130 জনের আবেদন মঞ্জুর হয়েছে বলে খবর, কিন্তু কেউই একটি টাকাও পাননি বলে অভিযোগ। এমনকি মৎস্যজীবীদের নামের তালিকা নিয়েও বিস্তর অভিযোগ উঠেছে। গত বছরের ব্যান পিরিয়ড কাটিয়ে মাছ ধরার নতুন মরশুম শুরু হয়ে আবারও ব্যান পিরিয়ড এলেও এখনো অধরা হকের পাওনা। ক্ষোভে ফুঁসছেন মৎস্যজীবীরা। সাধারণ মৎস্যজীবীকে প্রত্যেকটা অনুদান ক্ষেত্রে হোক আর সরকারের আমাদের প্রতি সহযোগিতাটা সবসময় জন্য থাকছে। বারংবার যাচ্ছি, বলছে এই হবে এই হবে। এডিএম মেরিনকে বললাম, বলছে আমার কাছে কোনো তথ্য নেই। গত বছর 8ই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ করে সরকার জানিয়েছিল উপকূলবর্তী জেলাগুলি, বিশেষত পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর 24 পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান। এপ্রিল মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই 2 মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে। তার জন্য রাজ্য সরকার সমুদ্র সাথী নামে নতুন প্রকল্প আনে। 3 জেলার নথিবদ্ধ মৎস্যজীবীদের প্রতি বছর 2 মাসের জন্য 5,000 করে 10,000 টাকা অর্থ সাহায্য করবে মৎস্য দপ্তর। প্রায় 2 লক্ষ মৎস্যজীবীদের কাছে এই অনুদানের টাকা তুলে দেওয়ার কথা। রাজ্য বাজেটে ঘোষণা করে 200 কোটি টাকা বরাদ্দ করার কথাও উল্লেখ করা হয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী ফোরামের সম্পাদকের দাবি, আরটিআই করে জানা গিয়েছে অর্থ দপ্তর এখনো এই প্রকল্পের জন্য টাকা বরাদ্দই করেনি। উত্তর যেটা এসেছে সেটা হচ্ছে যে না, কোনো বাজেটই অ্যালোকেশন করা হয়নি। মৎস্য দপ্তরে যেটা জানতে চেয়েছিলাম যে কতজন আমাদের রাজ্যে উপভোক্তা সমুদ্রসাথী প্রকল্পে আছে সেটা জানান, তাদের কাছেও প্রয়োজনীয় তথ্য নেই। এই তথ্য সামনে আসতেই জেলা রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে। মৎস্যজীবীদের সঙ্গে নিয়ে আন্দোলনের পথে বিজেপি নেতৃত্ব। লোকসভা নির্বাচন ছিল, সেই নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থে একটা ললিপপ দেখানো হবে, এ ধরনের ধান্দাবাজি মৎস্যজীবীরা দেখছেন। আমরা তাদেরকে সংগঠিত করছি। সংশ্লিষ্ট দপ্তরের কাছে খোঁজ নিয়ে দেখব যে সমুদ্র সাথী প্রকল্পে কি অবস্থায় রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো প্রকল্প ঘোষণা করেছেন, সেই প্রকল্পের সুযোগ বাংলার মানুষ অতি অবশ্যই পাবেন। মন্ত্রী ফিরহাদ হাকিমের আশ্বাস, বিডিওকে জানালেই সমস্যার সমাধান হবে। প্রান্তিক মৎস্যজীবীদের সঙ্গে প্রতারণা করেছে রাজ্য, আক্রমণ বিরোধীদের। যেটা মমতা ব্যানার্জি করে দিয়েছেন সেটা সব মৎস্যজীবীর জন্য, এবং এটা পাবেন। যদি না পেয়ে থাকেন এটা ভুল হচ্ছে, বিডিওর সাথে দেখা করলেই পাবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিন একটা করে মিথ্যে কথা বলেন আর মানুষদেরকে প্রলুব্ধ করেন এবং মিথ্যে প্রতিশ্রুতি দেন। সমুদ্র সাথীর ক্ষেত্রেও তাই হয়েছে।
জেলা সহ মৎস্য অধিকর্তা সামুদ্রিক সুমন সাহা জানিয়েছেন, সমুদ্র সাথী প্রকল্পের টাকা এখনো এসে পৌঁছয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু প্রশাসনের এই আশ্বাসে চিড়ে আর ভিজছে না। এবার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীরা। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। সৈফ আলী খানের ওপর হামলার ঘটনার তদন্তে কলকাতায় মুম্বাই পুলিশ। শহরে মুম্বাই ATS এর 4 জন অফিসার বাংলা থেকে সিম কার্ড কিনেছিল ধৃত শরীফুল জাহাঙ্গীর নামে এক ব্যক্তির নথি দিয়ে। শিলিগুড়ি থেকে কেনা হয়েছিল এই সিম। প্রাথমিক তদন্তে এমনটাই পুলিশ জানতে পেরেছে। সিম রহস্য সমাধানেই বাংলায় মুম্বাই পুলিশ।